গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে যে কোয়ালিটিগুলি থাকা জরুরি সেটা হচ্ছে যে আপনার সে ফ্যামিলিয়ারিটি হইতে হবে উইথ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালসের উপরে, তার সে যেন ফ্যামিলিয়ার হয়, তার যেন প্রপার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়টার উপর নলেজ থাকে। তারপরে গুড টেকনিক্যাল নলেজ অন দ্য প্রজেক্ট রেঞ্জ, মানে ডোমেনের নলেজ থাকতে হবে, ডোমেন বিষয়ে। তারপর থাকতে হবে আপনার প্রোগ্রামিং অ্যাবিলিটি, এটা তো থাকতেই হবে, আদারওয়াইজ তো সে প্রোগ্রামার অ্যাবিলিটি না থাকলে তো প্রোগ্রাম হতে পারছে না। তারপরে কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এবং কমিউনিকেশন স্কিলের মধ্যে ওরাল, রিটেন এবং ইন্টারপার্সোনাল স্কিলসগুলিকে ইনক্লুড করে সব ধরনের স্কিলই তার থাকতে হবে। হাই মোটিভেশন, সাউন্ড নলেজ অফ ফান্ডামেন্টাল অফ কম্পিউটার সায়েন্স, ইন্টেলিজেন্স, অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম অ্যান্ড ডিসিপ্লিন, এই বিষয়গুলি একজন গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বৈশিষ্ট্য হওয়া জরুরি। সো আমরা যদি একজন গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনগুলি আমার মধ্যে অলরেডি আছে এবং যেটার আমার ল্যাক আছে সেইগুলিকে আমরা পূরণ করার চেষ্টা করব। আর নেক্সট এ গুড সফটওয়্যার, আমরা তো অনেক রকম সফটওয়্যার ইউজ করি, বাট ওইটাকে আপনি ক্যাটাগরাইজ করবেন কি করে, যে আপনি কিভাবে বলবেন যে এটা একটা গুড সফটওয়্যার, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বলবেন যে আপনি একটা সফটওয়্যার, সেটাকে কি করে ক্যাটাগরাইজ করবেন যে if it is a good software or not? In that case, আমরা software product can be judged by what it offers and how well it can be used, মানে এটা কি অফার করছে এবং কত ভালোভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারছেন, সেইগুলি বিষয়গুলিকে মাথায় রেখে মোটামুটি 3টা গ্রাউন্ডের উপরে আমরা এটাকে ক্যাটাগরাইজ করি। ওই 3টা গ্রাউন্ডের মধ্যেও আবার একটু স্পেসিফিকেশন আছে। তো 3টা গ্রাউন্ড হচ্ছে এরকম যে অপারেশনাল, ট্রানজিশনাল এন্ড মেইনটেনেন্স। পেজ ব্রেক হয়ে গেছে, আমার এখানে এক পেজে আছে, ওখানে আলাদা হয়ে গেছে, বাট সমস্যা নেই, কন্টিনিউয়াসলি আছে। তাহলে অপারেশনালের ক্ষেত্রে আপনার কি করতে হবে, দিস টেলস আস হাউ দ্য সফটওয়্যার ওয়ার্কস ইন অপারেশন, মানে সফটওয়্যারটা যখন অপারেশনাল মোডে আছে তখন আমরা কিভাবে আপনার কত ভালো কাজ করতেছে, এবং এটা মেজার করা হয় ইটস বাজেট, মানে আপনার সফটওয়্যারটা কস্টিং কেমন, সেই বাজেটটা আপনাকে মাথায় রাখতে হবে। ইউজাবিলিটি, এফিসিয়েন্সি, কতটা এফিসিয়েন্ট, ইউজাবিলিটি মানে তো বুঝেন যে কতটা হচ্ছে ইউজ, কত ভালোভাবে আপনি ইউজ করতে পারছেন। কারেক্টনেস, কত শুদ্ধভাবে আপনাকে ফলাফল দিচ্ছে সেই সফটওয়্যার থেকে। ফাংশনালিটিসগুলি কি কি থাকছে, সেই ফাংশনালিটিসগুলি আপনি কিভাবে ইউজ করতে পারছেন। ডিপেন্ডেবিলিটি, সিকিউরিটি অ্যান্ড সেফটি। তো অপারেশনাল পয়েন্টের মধ্যে এই বিষয়গুলি যদি ইনক্লুডেড থাকে, দেখা যাচ্ছে যে সবগুলি ইনক্লুডেড না থাকলেও এক দুইটা বাদ গেলেও ম্যাক্সিমাম পয়েন্টসগুলি যদি ইনক্লুডেড থাকে তাহলে আমরা সেটাকে গুড ক্যাটাগরির মধ্যে আনতে পারি। সেকেন্ড ছিল ট্রানজিশনাল, যেটার মধ্যে ছিল পোর্টেবিলিটি। একটা সফটওয়্যার যদি সবসময় ইনস্টলেশন ভার্সন তো অবশ্যই আমরা ইউজ করি, বাট পোর্টেবল ভার্সনটাকে, পোর্টেবিলিটি যদি থাকে তাহলে সেটাও ইটস এ গুড পয়েন্ট। দেন ইন্টারঅপারেবিলিটি, রিইউজেবিলিটি এবং অ্যাডাপ্টিবিলিটি, এই পয়েন্টসগুলিও যদি থাকে তাহলে আমরা এটাকে আমরা ট্রানজিশনাল পয়েন্টসের মধ্যে এই ইস্যুসগুলিকে আমরা মাথায় রাখবো। আর মেইনটেনেন্সের ক্ষেত্রে একটা সফটওয়্যারকে অবশ্যই মেইনটেনেন্স করার প্রয়োজন হয়। তাহলে এই পয়েন্টে আমরা বলছি যে দিস অ্যাসপেক্ট ব্রিফস অ্যাবাউট হাউ ওয়েল সফটওয়্যার has the capabilities to maintain itself in every ever changing environment. তার মধ্যে আছে মডুলারিটি, মেইনটেনেবিলিটি, ফ্লেক্সিবিলিটি এবং স্কেলেবিলিটি। তো সফটওয়্যার ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। স্কেলেবিলিটি মিন্স হচ্ছে আমরা নেক্সটে যখন আপডেট করব, আপডেট করার সময় যেন প্রিভিয়াস যা আমার সফটওয়্যার ছিল সেইটার মধ্যেই কি আপডেট অংশটাকে ইনক্লুড করা যায়, সেই বিষয়গুলিকে থাকতে হয়। এবং স্কেলেবিলিটি হচ্ছে নাম্বার অফ ইউজার্সও কত আমরা ইউজ করতে পারছি, সেই ইউজারটাকে আমরা আপডেট করে কত ম্যাক্সিমাম, মানে আমাদের তো টাইম টু টাইম বাড়ে, আমরা তো কমাবো না ইউজার সংখ্যা, আবার যখন সফটওয়্যার পপুলারিটি বাড়বে তখন এটার ইউজার সংখ্যাও বাড়বে। সো ম্যাক্সিমাম কত ইউজারকে সাপোর্ট করতে পারছে এবং সেই ইউজারগুলিকে আমি যেন কন্টিনিউয়াস আরো ইনক্রিজ করতে পারি, সেই বিষয়গুলিও এই মেইনটেনেন্স সেক্টরের মধ্যে আসে। সো 3টা সেক্টরে আপনারা তাহলে খেয়াল রাখবেন যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড সফটওয়্যারের মধ্যে আমরা অপারেশনাল, ট্রানজিশনাল এবং মেইনটেনেন্স, এই 3টা ফিল্ডকে আমরা মেইনলি ফোকাস করি। এবং এই 3টা ফিল্ডের মধ্যেও কিছু সাব ডিভিশন আছে, যে সাব ডিভিশনগুলিকে আপনাকে মাথায় রেখে একটা গুড সফটওয়্যারকে, এটা গুড সফটওয়্যার কি না সেটাকে ডিসাইড করতে হয়। পাশাপাশি আমরা এখানে দেখছিলাম যে ইম্পর্টেন্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইম্পর্টেন্স কি কি ছিল। তো ইম্পর্টেন্সের মধ্যে আমরা এখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্সের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রথমে আছে আপনার রিডিউস কমপ্লেক্সিটি।
রিডিউস কমপ্লেক্সিটির মধ্যে বলছি যে বিগ সফটওয়্যার ইজ অলওয়েজ কমপ্লিকেটেড অ্যান্ড চ্যালেঞ্জিং টু প্রোগ্রেস। বড় সফটওয়্যারগুলি সবসময় সাধারণভাবে কমপ্লিকেটেড হয়, কারণ যেহেতু লার্জ সফটওয়্যারে অনেক মডিউলস থাকে, সেইগুলিকে ইন্টিগ্রেটেড করে একসাথে কাজ করে, এবং যদি দুইটা মডিউলের মধ্যে প্রপার হচ্ছে আপনার সামঞ্জস্য না থাকে, তাহলে কিন্তু ওই দুইটার সমন্বয়ে যে আউটপুটটা পাচ্ছেন আপনি, সেই আউটপুটটা অনেক সময় প্রপার নাও হতে পারে। তো কমপ্লেক্সিটিটাকে রিডিউস করার জন্য আমরা কি করি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হ্যাজ এ গ্রেট সলিউশন টু রিডিউস দ্য কমপ্লিকেশন অফ এনি প্রজেক্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনারা যে মেথডসগুলি পড়বেন, সেইটার মধ্যে একটা গ্রেট সলিউশন আছে টু রিডিউস দ্য কমপ্লিকেশন। And software engineering divides big problem into various small issues and then starts solving each small issue one by one. তো আমরা বিভিন্ন প্রজেক্টে কি করি, যে বড় কাজগুলিকে ছোট ছোট ভাগে ভাগ করে নিই, সেই কাজটাও আমরা এখানেই করব, যে বড় কাজগুলিকে ছোট ছোট আকারে ভাগ করে এবং সেই ছোট প্রবলেমগুলিকেই আমরা সলভ করব, দেন ওইগুলিকে একত্রিত করব। And all these small problems are solved independently to each other. এটা বলছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবলেমকে আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করব, ইন্ডিপেন্ডেন্টলি সলভ করব, এন্ড দেন সেগুলিকে আমরা একসাথে করব। সেকেন্ডে বলছে টু মিনিমাইজ দ্য সফটওয়্যার কস্ট। সফটওয়্যারের খরচটাও আমাদেরকে দেখতে হবে, যে সফটওয়্যারের কস্টিংটা যেন আমাদের হচ্ছে মিনিমাইজ লেভেলে থাকে। তো সফটওয়্যার নিডস এ লট অফ হার্ড ওয়ার্ক এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আর হাইলি পেইড এক্সপার্ট। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যেহেতু অনেক টাকা বেতন দিতে হয়, তো a lot of manpower is required to develop software with a large number of code. বড় বড় সফটওয়্যারগুলিতে অনেক কোড থাকে, সো অনেক পিপলের লাগে, অনেক সময় লাগে। এইটাকে মিনিমাইজ করার জন্য বাট দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামার্স project everything and decrease all those things that are not needed. In turn, the cost of software production becomes less as compared to any software that does not use software engineering method. দেখেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে মেথডোলজিস আছে, সেই মেথডসগুলি ইউজ না করে যে সফটওয়্যারগুলি তৈরি করা হয়, সেখানে অনেক রিডান্ডেন্ট কোড থাকতে পারে, অনেক এক্সট্রা কিছু থেকে যেতে পারে। তো আমরা প্রপার মেথডসগুলি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা আশা করা যায় যে আমাদের সফটওয়্যারটাকে আমরা প্রপারলি নিয়ে কাজ করতে পারবো। তাহলে সফটওয়্যার কস্টটাকে মিনিমাইজ করতে হবে, এবং সেই মিনিমাইজ করার জন্য আমাদেরকে প্ল্যানিং করে কাজ করতে হবে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই কাজটাই করে। টু ডিক্রিজ টাইম, এনিথিং দ্যাট ইজ নট মেড অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্ট অলওয়েজ ওয়েস্ট টাইম। যেটা আপনার প্রজেক্টের রুলস ফলো না করে করা হয়, সেখানে টাইম ওয়েস্ট হওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। অ্যান্ড ইফ ইউ আর মেকিং এ গ্রেট সফটওয়্যার, দেন ইউ মে need to run many codes to get definitive অটো স্ক্রল দিয়ে দিল ভাই, আস্তে আস্তে করে স্ক্রল হবে, আচ্ছা এরকম থাকুক, definitive running code. So this is very time consuming procedure, and if it is not well handled, then this can take a lot of time. So if you are making your software according to the software engineering method, then it will decrease a lot of time. মানে সময়টা আমরা যদি ওই মেথডগুলি, মানে সহজ কথায় হচ্ছে আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে রুলসগুলি আছে, এইগুলিকে ফলো করানোর জন্য যত রকম ভাবে মোটিভেট করা যায়, সেইগুলিকেই এই ফিউ লাইনসের মধ্যে আপনাকে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে, যে ইউ মাস্ট নো দ্য মেথডস অ্যান্ড ফলো দ্য রুলসগুলি ফলো করে আপনার করলেই দেখা যাচ্ছে যে এই ইস্যুসগুলিতে আপনারা টাইম সেভ করতে পারবেন, আপনার কস্ট সেভ করতে পারবেন, ম্যান পাওয়ার সেভ করতে পারবেন। এবং তারপরে 4 নম্বর পয়েন্টে বলছে যে হ্যান্ডেলিং বিগ প্রজেক্ট, বড় প্রজেক্টগুলিকে আমরা সহজে হ্যান্ডেল করতে পারবো। সহজে হ্যান্ডেল করা মানে হচ্ছে যে আপনি একটা যদি আপনার প্রপার প্ল্যান না থাকে, তাহলে একটা হ্যাপাজার্ড হয়ে যায় না, সবকিছু বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি হয়। তাহলে প্ল্যান করে কাজ তো করতে হবে। হ্যান্ডেলিং বিগ প্রজেক্টে বলছে বিগ প্রজেক্টস আর নট ডান ইন এ কাপল অফ ডেজ, মানে 2-4 দিনে বিগ প্রজেক্ট তৈরি হয়ে যায় না। অ্যান্ড দে নিড লট অফ পেশেন্স, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এর জন্য অনেক ধৈর্য, অনেক প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট প্রয়োজন একটা বড় প্রজেক্টকে কমপ্লিট করার জন্য। And the invest 6 and 7 months of any company, it requires heaps of planning, direction, testing and maintenance. No one can say that he has given 4 months of a company to the task and the project is still in the first stage.
because the company has provided many resources to the plan and it should be completed. So to handle a big project without any problem, the company has to go for a software engineering method. মানে আপনি 4 মাস পরে এটাও বলতে পারেন না যে আমি এখন প্রোগ্রামের ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেজে আছি। তো সেটা করার জন্য আপনাকে হচ্ছে সবকিছুই প্ল্যান মাফিক আগাইতে হবে এবং আপনারা দেখবেন যে পরবর্তীতে যে কোন ফেজে আপনারা যেই ডেভেলপমেন্ট মেথডটা ইউজ করেন না কেন, অনেকগুলি তো ডেভেলপমেন্ট মেথড আছে, যেটা ইউজ করেন আপনারা এটাকে বিভিন্ন রকম চার্ট আছে, তার মধ্যে একটা কমন চার্ট হচ্ছে গ্যান্ট চার্টের মাধ্যমে আমরা করি। তো ওই চার্টের মধ্যে যখন আপনি আপনার টাইম ফ্রেমগুলি বসাবেন, সেই টাইম ফ্রেমগুলি বসানোর পরে সেইটাকে ফলো করে তো আমরা নেক্সট স্টেপে যাব। অথবা যদি আমরা যে ইয়ানগুলোর মধ্যে হয়ে যাচ্ছে যে আপনার স্ক্রাম, হ্যাঁ স্ক্রাম আছে অ্যাজাইলের একটা ইয়ে আর কি পপুলার স্প্লিট বলে, যে স্প্লিট যে খুব করে থাকে কোথায় কতটুকু কাজ, হ্যাঁ ওইটা তো গ্যান্ট চার্টের মধ্যে, যেটা এক্সেলের মধ্যেও খুব সহজে করা যায় বা আদার টুলস আছে সেখান থেকেও করা যায়। ইভেন এক্সেলেও ওইটা টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটের মধ্যে টাইম ফ্রেম বসায় দিলে ওই চার্ট আকারে তৈরি হয়ে যায় অটোমেটিক। আর স্ক্যানটা তো হচ্ছে যে এখন তো পপুলার হচ্ছে অ্যাজাইল মেথড। আমরা একটু পরে আরেকটা নোট আছে আমার, এটা নিয়ে একটু আলোচনা করব, হোয়াট আর দ্য মোস্ট পপুলার সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলস ইন 2024। তো আমরা যেই সফটওয়্যার মডেলসগুলি আছে তার মধ্যে পপুলার এখন কোনটা, মানে এই কারেন্ট ইয়ারে এখনকার দিনে কোন মডেলটা পপুলার সেইটার জন্য কিছু ওটার বেনিফিট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই বিষয়গুলি যে সেকেন্ড নোটটাই আছে সেটাই আমরা আলোচনা করব। তো যেখানে আমরা ছিলাম এরপর হচ্ছে রিলায়েবল সফটওয়্যার তৈরি করা। সফটওয়্যার শুড বি সিকিউর, মিন্স ইফ ইউ হ্যাভ, মানে অবশ্যই সিকিউরিটি থাকতে হবে। আপনার একটা সফটওয়্যারে যদি আপনার সিকিউরিটি ইস্যুটা মানে লুজ থাকে বা উইক থাকে, সেক্ষেত্রে ওই সফটওয়্যারটা কিন্তু হচ্ছে ডিমান্ড আমাদের ফুলফিল করতে পারে না। তার মানে ডিমান্ড ফুলফিল করা মানে কি, কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করা, কাস্টমারের ইউজাবিলিটি বাড়া। মানে আপনি একটা অ্যাপ তৈরি করলেন বা একটা সফটওয়্যার তৈরি করলেন যেটা কত মানুষ ইউজ করছে, সেই ইউজাবিলিটির সংখ্যাটাকে আমরা যেন বাড়াতে গেলে আমাদেরকে অবশ্যই এটা আপনার কস্ট বিষয়টা যেমন দেখতে হবে, সফটওয়্যার সাইজও যেমন দেখতে হবে, সেই পাশাপাশি আপনাকে এটা রিলায়েবল হতে হবে, মানে সেফটি এন্ড সিকিউরিটি বিষয়গুলিও থাকতে হবে আর কি। আর লাস্ট ওয়ান হচ্ছে ইফেক্টিভনেস। ইফেক্টিভনেস কামস ইফ anything has made according to the standard. Software standard are the big target of the companies to make it more effective. So software becomes more effective in the act with the help of software engineering. এরপর আছে আমাদের সফটওয়্যার প্রসেস। তো সফটওয়্যার প্রসেসের এই বিষয়গুলি আসার আগে আমি পাশাপাশি আরেকটি জিনিস অ্যাপ্লাই করতে মানে আরেকটি জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে একটু প্লিজ আরেকটা ক্লাস নোট আছে, এই নোটটা এখান থেকে সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলে যেটা বলছিলাম এই নোটটাকে আমরা একটু ওপেন করি। লাস্ট ওয়ান যেটা বলছিলাম যে আপনারা এখন যে মডেলগুলি আছে আমাদের কমন যে মডেলগুলি করা হয় তার মধ্যে যে ইটারেটিভ মডেল আছে, স্পাইরাল মডেল আছে, ওয়াটারফল মডেল তো কমনলি আছে, যেটা আমরা সাধারণভাবে জানি যে একটা ধাপ পার হয়ে গেলে সেকেন্ড ধাপে আবার ব্যাক করাটা ইজ ডিফিকাল্ট। সো ওই মডেলটা এখন লেস পপুলার, বাট এখন ওই মডেলগুলি বেশি চলে, যে এটা আমি মনে করেন যে বারবার করে আসতে পারি, মানে অ্যাজাইল হচ্ছে মেথডটাও একটা অনেক পপুলার ইস্যু। তো দেখেন যে এখানে আমরা যেটা বলছি একটু বড় কি হয়েছে একটু জুম করে দিই। আচ্ছা দেখেন যে এখান থেকে আমরা যদি বলি যে এই এখনকার দিনের পপুলার কোন, কেন, মানে কোন মডেলটার সুবিধা কি অসুবিধা কি, এবং সেটার সাথে আমরা কম্পারিজন করতে পারবো যে আমার কোনটা দরকার। কারণ আপনার কাজটা বুঝেই তো আপনি মডেল চুজ করবেন যে আপনার কাজটা এই মডেলে। তো দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ এ কমপ্লেক্স প্রসেস and it is important to have a structured approach to planning, executing and managing software projects. There are many different software development models available, each with its own strength and weakness. মানে প্রত্যেকটা মডেলেরই কিছু নিজস্ব স্ট্রেংথ আছে, কিছু উইকনেসও আছে। আমরা কম্পেয়ার করব আমার চাহিদার সাথে, আমার কি চাহিদা, আমার কি লাগবে, আমি যে প্রজেক্টটা করব সেটাতে কেমনটা দরকার, সেটা আমি যে মডেলগুলি আছে সেটার সাথে কম্পেয়ার করে আমার মডেলটাকে চুজ করব। And this article will discuss most popular software development models, their pros and cons, and when to use them. Therefore, you will know which model
suits your project মানে আপনি জানতে পারবেন কোন মডেলটা আপনার প্রজেক্টকে স্যুট করবে। তো ফার্স্টে বলছি আমরা what are software development models. Software development models are the framework that provide a step-by-step approach to the development process, and they help teams to stay organized, on track, and focused on delivering high-quality software that meets the need of user and stakeholder. তো মডেলগুলির মধ্যে ফার্স্টে আমরা ইটারেটিভ মডেলের কথা বলছি। দেখেন ইটারেটিভ মডেলকে বলা হচ্ছে দ্য ফ্লেক্সিবল পাথ। ফ্লেক্সিবল পাথ ইটারেটিভ মডেলের মধ্যে কি হয়, ফার্স্টে আমাদের রিকোয়ারমেন্টগুলিকে নিয়ে রিকোয়ারমেন্টগুলিকে গ্যাদার করা হয়, সেই রিকোয়ারমেন্টগুলিকে অ্যানালাইজ করা হয়, দেন ওটার উপর বেস করে প্ল্যানিং করা হয়, সেই প্ল্যানিংগুলিকে ইমপ্লিমেন্ট করা হয়, ইমপ্লিমেন্ট করে টেস্টিং হয়, টেস্টিং ইভালুয়েশন হয়, এবং তারপরে যদি আবার কোনো ডিফেক্ট থাকে সেইগুলিকে নিয়ে আবার এই অংশটুকুকে আবার রিপিট করে। তার মানে ইটারেটিভ মানে হচ্ছে রিপিটেটিভ, তো রিপিট করছে ওই অংশটুকুকে আবার রিপিট করে, এবং লাস্টে যখন এইটা অ্যানালাইজ করার পরে যখন কোনো প্রবলেম থাকে না তখন এটাকে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। তো দেখেন যে ইটারেটিভ মডেল ইজ লাইক বিল্ডিং এ পাজল ওয়ান পিস এট এ টাইম। এটা পাজল তৈরি করার মতো, যেটা এক পিস একটা সময়, মানে একটা কাজ একটা সময়ই করব আমি। Instead of approaching software development as one massive undertaking, it breaks the project into management cycles known as iteration. Iteration কাকে বলছি, যে টোটাল প্রজেক্টটাকে অ্যাপ্রোচটাকে একটা ম্যাসিভ আন্ডারটেকিং হিসাবে না নিয়ে it breaks the project into manageable cycle. প্রজেক্টটাকে ভেঙে ভেঙে একটা ম্যানেজেবল সাইকেলে পরিণত করে, যে ম্যানেজেবল সাইকেলের মাধ্যমে আমরা একটা স্টেপ করে পরে আরেকটা স্টেপে যাই এবং প্রয়োজনে পুরো স্টেপটাকে আবার রিপিট করি। In each iteration, a small part of software is developed and tested. প্রত্যেকটা ইটারেশনে মানে একবার রাউন্ড দিয়ে আসার মধ্যে কি করছে, সফটওয়্যারের একটা ছোট পার্টকে আপনার কি করছে, স্মল পার্ট অফ দ্য সফটওয়্যার ইজ ডেভেলপড এন্ড টেস্টেড। ছোট একটা পার্টকে ডেভেলপ করা হয় এবং ওইটাকে টেস্ট করা হয়। The process continues until entire system is completed. প্রসেসটা ততক্ষণ চলে যতক্ষণ না এন্টায়ার সিস্টেমটা কমপ্লিট হচ্ছে, মানে পুরো সফটওয়্যারের একদম শেষ পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা প্রসেসটা চলতেই থাকবে। তার মানে দেখেন যে আমরা অ্যানালাইসিস ডিজাইন করছি, ওটাকে ইমপ্লিমেন্ট করছি, দেন টেস্টিং করছি, দিয়ে ওটাকে আবার ইভালুয়েশন করে আবার যদি নেক্সট থাকে নেক্সট প্ল্যানিং এ আসছি। প্ল্যানিং এর পরে আবার সেই বুঝতে যে প্ল্যানিং যা করলাম ওটাকে অ্যানালাইজ করব, ডিজাইন তৈরি করব, ডিজাইন করব, দেন ওটাকে আমরা কোডিং করব, ইমপ্লিমেন্ট করব, তারপর লাস্টে টেস্টিং করব। তো দেখেন যে দ্য ইটারেটিভ মডেল ফলো দিস স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা ফলো করে। ফার্স্ট ওয়ান ইজ এ ফার্স্ট মেইন পয়েন্ট ইজ দ্য প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে বলছি যে দেখেন খুব বেশি কথা লেখা নেই, অল্প অল্প কথা, বড় বড় লেখা দেখা যাচ্ছে তো, বাট খুব অল্প কথা লেখা আছে। প্ল্যানিং এর মধ্যে দ্য টিম প্ল্যানস ফর ইচ ইটারেশন, আইডেন্টিফাইং দ্য রিকোয়ারমেন্টস and setting a clear plan for that phase. প্ল্যানিং ফেজে কি করছি আমরা, প্ল্যানিং ফেজে দ্য টিম, যে একটা সফটওয়্যারের যে টিম আছে পুরো টিম তো ফার্স্টে বসবে, তারপরে না কাজ ভাগ করে নেওয়া হবে। তাহলে দ্য টিম কি করছে, প্ল্যানস ফর ইচ ইটারেশন, মানে এই ফার্স্ট ইটারেশনে কতটুকু করব, প্রজেক্টের কতটুকু হবে সেটাকে আমরা প্ল্যান করব, এন্ড আইডেন্টিফাইং দ্য রিকোয়ারমেন্টস, এবং ওই অংশটুকু করার জন্য যে রিকোয়ারমেন্টটুকু দরকার সেটাকে আইডেন্টিফাই করে, এন্ড সেটিং এ ক্লিয়ার প্ল্যান, এবং একটা পরিষ্কার একটা প্ল্যান তৈরি করে ফর দ্যাট ফেজ, ওই ফেজের জন্য, ওই অংশটুকুর জন্য। সেকেন্ড সেটাকে ডেভেলপ করা হয়, দ্য অ্যাকচুয়াল কোডিং হ্যাপেন্স ইন দিস ফেজ, মানে অ্যাকচুয়াল যে কোড করা সেটা এই ডেভেলপমেন্ট ফেজে আসে, এন্ড ফোকাসিং অন দ্য ফিচার্স এন্ড ফাংশনস আউটলাইন ফর দ্যাট স্পেসিফিক ইটারেশন। তাহলে এই ইটারেশনের জন্য মানে এই সার্কেলে যতটুকু করব আমরা ডেভেলপমেন্ট করব সেটার জন্য যে কোডিংটুকু দরকার সেইটুকুর উপরেই মেইনলি ফোকাস করা হয়, ফোকাসিং অন দ্য ফিচার্স এন্ড ফাংশনস আউটলাইন অন দ্য স্পেসিফিক ইটারেশন। তারপর এটাকে টেস্টিং করা হয়, যেটা আপনারা সফটওয়্যার টেস্টিং বুঝেন, যে সফটওয়্যার টেস্টিং এর কথা শুনেছেন আর কি। তো সফটওয়্যার টেস্টিং হচ্ছে আচ্ছা আপনাদের কোয়ালিটি সফটওয়্যার টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স একটা কোর্সই আপনাদের আছে, যে কোর্সটাও আমি নিতাম আর কি, এখন অফার হয় নাই মনে হয় এবার। আচ্ছা যাই হোক, টেস্টিং এর মধ্যে হচ্ছে কোড ইজ rigorously tested and ensured it meets the requirement and is free of errors. টেস্ট করে ওইটার ভিতরে বিভিন্ন রকম টেস্টাররা, আসলে টেস্টাররা কিন্তু এক্সপার্ট ডেভেলপার, টেস্টার কিন্তু যে মানে একজন ডেভেলপার আরো এক্সপার্ট হওয়ার পরে সে টেস্টার হয়।
টেস্টার কিন্তু হঠাৎ করে একজন সফটওয়্যার ডেভেলপার হয়ে যায় না, মানে a tester can be a developer but a developer is not a tester, মানে একজন ডেভেলপার কিন্তু একজন টেস্টার না, কিন্তু একজন টেস্টার একজন ডেভেলপার হতে পারে, কারণ সে যদি কোড নাই বোঝে তাহলে সে এটাকে কিভাবে টেস্ট করবে। মানে এবং টেস্টাররা সফটওয়্যার টেস্টাররা অলসো অ্যাজ লাইক সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চেয়েও হাইলি পেড। স্যার কালকে বলছে যারা সফটওয়্যার টেস্ট করে ম্যানুয়ালি কোডিং জানা কোনো প্রয়োজন নেই। আমি ওনাদের বুঝাই লাগতো বুঝাই দিছে বলে যে স্যার মেন একটা ভাগ আছে যে ম্যানুয়াল টেস্টার হবে না, দুই তিনটা পার্ট আছে। হ্যাঁ, অটোমেশন টেস্টার আর ম্যানুয়াল টেস্টার দুইটাই ভাগ আছে। ম্যানুয়ালি কোডিং করা জানা লাগে। ম্যানুয়াল টেস্টিং যারা ওনাদের স্যার বললো যে এটা আকাশ স্যার বলছে কাজ করতে ম্যানুয়াল টেস্টিং এর ম্যানুয়াল টেস্টার হবে, ম্যানুয়াল টেস্টিং বলছে ইউজার ম্যানুয়াল টেস্টার হওয়া মানে ফিডব্যাক দিবে আসলে আপনাকে বেশ কিছু মানে টেস্টিং এরও 100 এর উপরে আলাদা আলাদা টেস্টিং এর নাম আছে, 100 প্লাস। তো ওই টেস্টিং এর মেথডোলজিগুলো আপনার জানতে হবে তো ম্যানুয়াল টেস্টিং করতে গেলে, এটা ব্যাপার ঠিক আছে? ওই 100 রকম 100 টাইপস টেস্টিং এর ওয়ে জানতে হবে, 120 টাইপ বলছো 100 প্লাস আর কি। সো এক্স্যাক্টলি সংখ্যাটা 100 প্লাস এরকম টেস্টিং টাইপস আছে। আচ্ছা, যাই হোক, এরপরে টেস্টিং এর পরে আমরা কি করছি, ওটাকে ইন্টিগ্রেট করছি। দেখেন ইন্টিগ্রেশন করা হচ্ছে the developed code is seamlessly integrated into a large software system, মানে ওগুলিকে ইন্টিগ্রেট করে একটা বড় সফটওয়্যার তৈরি করছি। দেন আছে deployment, the code from this iteration becomes available for the user। ওই যে ডেপ্লয়মেন্টে চলে যাচ্ছি, মানে যতটুকু আমরা টেস্টিং করে এবং টেস্টিং এর পরে ওটাকে ইন্টিগ্রেট করে আমরা রেডি করছি, অতটুকু ইউজারের ইউজের জন্য আমরা ছেড়ে দিতে পারছি। তার মানে একটা সার্কেল যখন হয়ে আসছে, একটা সার্কেল দেখেন যে একটা সার্কেল যখন পার হয়ে আসছে, এই সার্কেলটা পার হওয়ার পরে এটার যে আউটপুট কোডিংটুকু আসছে সেটুকু আমরা ইউজারের ইউজের জন্য অ্যাভেলেবেল করে দিতে পারছি। এটার সুবিধাগুলি দেখেন, ওয়েল সুইটেড ফর প্রজেক্টস উইথ চেঞ্জিং রিকোয়ারমেন্ট, যেই প্রজেক্টগুলিতে রিকোয়ারমেন্ট ঘন ঘন চেঞ্জ হয় সেটার জন্য এটা সুইটেবল, কারণ আমরা একটা একটা করে ফেজ কমপ্লিট করছি, মানে রোটেট করে আসছি। তাহলে ওয়েল সুইটেড ফর দ্য প্রজেক্টস উইথ চেঞ্জিং রিকোয়ারমেন্ট, যেসব প্রজেক্টের রিকোয়ারমেন্ট চেঞ্জিং হচ্ছে তাদের জন্য ওয়েল সুইটেড। এটা অ্যালাউস ফর আর্লি ফিডব্যাক ফ্রম ইউজার অ্যান্ড স্টেক হোল্ডার। ওই যে আমরা বললাম একটু আগে যে একটা অংশ হয়ে গেছে, ওইটুকু ইউজারের ব্যবহারের জন্য রিলিজ করে দিয়েছি, তাহলে ইউজার অতটুকু ব্যবহার করে তার ফিডব্যাকটা দিতে পারছে, ইউজার্স অ্যান্ড স্টেক হোল্ডার্সরা অতটুকু ফিডব্যাক দিতে পারছে। তার মানে কি করছে, অ্যালাউস ফর আর্লি ফিডব্যাক, মানে ইউজারদের আর্লি একটা ফিডব্যাক পাচ্ছি। টোটাল প্রজেক্টটা বা সফটওয়্যারটা রেডি না, বাট পার্ট অফ দ্য সফটওয়্যার ইজ কমপ্লিটেড বা রেডি, ওইটুকুই আমরা আমাদের টার্গেট পিপল বা টার্গেট ইউজারদেরকে দিয়ে তাদেরকে আমরা বলছি যে আপনারা এখান থেকে আপনাদের হচ্ছে কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল হয়েছে কিনা সেইগুলিকে আপনারা ম্যাচ করেন। তো সেক্ষেত্রে আমরা ওই ফিডব্যাকটা পাচ্ছি। আর থার্ড বলছে ক্যান হেল্প রিডিউস দ্য রিস্ক অফ প্রজেক্ট ফেলিওর, প্রজেক্ট ফেলিওরের রিস্কও এক্ষেত্রে কম থাকে। সুবিধাটার মধ্যে হচ্ছে প্রজেক্ট ফেলিওরের রিস্কটা এখানে কম থাকে। টেবিলগুলি ব্রেক হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, বাট আমার কাছে কিন্তু টেবিলগুলি ব্রেক নাই আর কি। যাই হোক, এটা এডিটিং প্রবলেম হয়েছে কোনো কারণে, ফন্টের কারণে ইস্যুটা হয় আর কি। মানে এটা যেই ফন্টে করা ডকুমেন্টটা, ওই ফন্টটা এখানে মিসিং আছে সামহাউ, দ্যাটস ওয়াই ওই পিডিএফ করে নিয়ে অ্যালাইনমেন্ট আর কি হয়ে যায়। PDF তো ভাই করে আনি, পিডিএফ তো ওপেন হয় না, দেখছেন না? কিন্তু পিডিএফ তো ওপেন হয়েছে, কিন্তু এটা তো অ্যালাইনমেন্ট সেম না, এটা সেম পিডিএফ আর এটা সেম, এটা ডক থেকে প্রিন্ট করা, পিডিএফটা প্রিন্ট করা না, ডকটা প্রিন্ট করা। আপনার সাথে এটা মিলে না। আচ্ছা, না মিললেও কন্টেন্ট সেম, ঠিক আছে? লাইন দুটো আগে পরে মানে উপর নিচে পেজে যেতে পারে, বাট লাইনের সিকোয়েন্স সেম আছে। আচ্ছা, কনসেপ্ট দেখেন যে এটার ডিসঅ্যাডভান্টেজ কি কি আমরা বলছি, ক্যান বি মোর কমপ্লেক্স টু ম্যানেজ দেন আদার মডেলস, অন্যান্য মডেলের চেয়ে এটা ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। দেন হচ্ছে মে লিড টু ডিলে ইফ রিকোয়ারমেন্ট আর আনক্লিয়ার, যদি রিকোয়ারমেন্ট আনক্লিয়ার থাকে এবং এই যে ইউজারের রিকোয়ারমেন্ট যদি কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে, তাহলে এটা ডিলে হতে পারে প্রজেক্ট সাবমিশন, মানে প্রজেক্ট কমপ্লিশনের জন্য ডিলে হতে পারে। আর টোটাল প্রজেক্টটা কতদিনে কমপ্লিট হচ্ছে, কবে, মানে কোথায় আমরা এই মডেলকে ইউজ করব, হোয়াই টু ইউজ দিস মডেল। দেন কমপ্লেক্স প্রজেক্ট অর দোজ উইথ চেঞ্জিং রিকোয়ারমেন্ট, এক্ষেত্রে ইউজ করা যেতে পারে এই মডেল। আর হচ্ছে প্রজেক্টস দ্যাট রিকোয়ার ফিডব্যাক আর্লি অ্যান্ড অফেন, মানে ইনিশিয়াল স্টেজেও এবং অফেন মানে তো জানেন মাঝে মাঝেই এটার ফিডব্যাক প্রয়োজন হচ্ছে আমার কাস্টমারের থেকে। ইন দ্যাট কেস আমরা
এই টাইপের মডেল, যেটা ইটারেটিভ মডেল বলছি আমরা, এই টাইপের মডেলকে ইউজ করব। টাইপস অফ সফটওয়্যার দ্যাট ফিট দিস মডেল, এই মডেলে ফিট হয় এরকম কোন টাইপের সফটওয়্যার? দেখেন এন্টারপ্রাইজ সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এন্ড গেমস, এই টাইপের সফটওয়্যার যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে যে এই ইটারেটিভ মডেলে ফলো করতে। এবং ইটারেটিভ মডেলটা কি, তারা আপনারা এই যে এতক্ষণের যে ডিসকাশন এটা থেকে একটা আইডিয়া পেয়েছেন। সেকেন্ড ওয়ান হচ্ছে ওয়াটারফল মডেল, সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ, মানে ধারাবাহিকভাবে একটার পর একটা স্টেপ আসে এবং যে স্টেপে আমরা পার হয়ে যাই ওই স্টেপে আর আমরা ব্যাক করতে পারি না। সাধারণভাবে এরকম মডেলকে ওয়াটারফল মডেল বলা হয়। তো দেখেন যে ওয়াটারফল মডেল ইজ লাইক ক্লাইম্বিং এ স্টেয়ারকেস, মানে সিঁড়ির ধাপ যাওয়ার মতো। and each step must be completed before moving to the next, প্রত্যেকটা ধাপ অবশ্যই কমপ্লিট করে যেতে হবে পরের ধাপে আসার জন্য। একটা ধাপ পুরো কমপ্লিট করে আমরা পরের ধাপে যাব, পরের ধাপে যখন চলে যাব তখন আর আগের ধাপে আসবো না আমরা, সেরকম ভাবে আমরা কি করব। একটু হ্যাঁ যদি স্ক্রল করে দিই। And the sequential approach to the software development is perfect for projects with well-defined requirements and minimal risk of changes। দেখেন যে রিকোয়ারমেন্টস গুলি যখন ওয়েল ডিফাইন্ড থাকবে, সুন্দরভাবে ব্যাখ্যা করা থাকবে যে আমার এই চাই, এবং যেখানে থাকবে মিনিমাল রিস্ক অফ চেঞ্জেস, মানে চেঞ্জ রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার বিষয়টা যখন একদম মিনিমাম থাকবে বা থাকবেই না, যে ফিক্সড এই কাজটাই আমার দরকার, আর কোনো চেঞ্জ লাগবে না আমার, ইন দ্যাট কেস আমরা এটাকে করতে পারি। এই মডেলটা ফলো করার আমরা প্রোস এন্ড কনস পরে দেখছি। তো ফলো করার হচ্ছে যে মেইনলি এটা খুব সহজ, এই মডেলটা ফলো করাটা খুবই সহজ, এই জন্য এটাকে ওই যেসব ক্ষেত্রে খাটানো যায় সেসব ক্ষেত্রে এই ওয়াটারফল মডেল ইউজ করা হয়ে থাকে। And দেখেন the waterfall model works this way: requirement gathering and analysis। ফার্স্টে আপনি রিকোয়ারমেন্ট গুলিকে গ্যাদার করবে এবং ওটাকে অ্যানালাইজ করবে। The project begins with a detailed understanding of software's requirement। একটা ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে বা লিস্টেড থাকতে হবে সফটওয়্যারের রিকোয়ারমেন্ট নিয়ে। Then system design, here the architecture and components of the software are meticulously planned। And implementation is the actual coding phase। Implementation হচ্ছে actual coding phase where the software takes shape, যেখানে সফটওয়্যারটা কোড করে শেপে আনা হবে। তারপর টেস্টিংটা তো আমরা সব জায়গায় থাকবে। Through testing ensures the software meets requirement and is free of defect। টেস্টিং এর মাধ্যমে এই ডিফেক্টটাকে ফ্রি করা হচ্ছে। দেন ডিপ্লয়মেন্ট আসছে, সফটওয়্যার is made available for the user, এটাকে আমরা ডিপ্লয়মেন্ট বলছি। and maintenance, support and improves are offered for post deployment। মানে ডিপ্লয়মেন্টের পরে যদি কোনো সাপোর্ট লাগে এবং মেইনটেনেন্স লাগে সেইগুলিকে, এখানে কিন্তু কোনো সফটওয়্যারের মধ্যে চেঞ্জ বলা হচ্ছে না, মেইনটেনেন্স করা অথবা সাপোর্ট, আমরা সফটওয়্যার হচ্ছে কিভাবে অপারেট করতে হবে সেইগুলিকে ডেমনস্ট্রেট করা, এই টাইপের বিষয়গুলি মেইনটেনেন্সের মধ্যে আসে। সুবিধাগুলির মধ্যে বলা হচ্ছে offers a structured approach of software development, then reduce the risk of project failure and less administrative overhead। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটাও এখানে অনেক লেস আর কি। কনসের মধ্যে আছে মে স্ট্রাগল টু অ্যাডপ্ট টু চেঞ্জেস, যদি চেঞ্জ থাকে তাহলে এখানে স্ট্রাগল চলে আসে। এন্ড লেন্দি ডেলিভারি টাইমস, ডেলিভারি টাইমটা একটু লেন্দি হয় কারণ আপনারা একটা ফেজ শেষ করে পুরোটা কমপ্লিট করে দেন আপনি একটা ফেজ নিয়ে কাজ করছেন। আর অন্য সময় কি হয় যে পার্ট বাই পার্ট একসাথে কাজ চলতে থাকে, অনেকগুলি পার্টের একসাথে কাজ চলতে থাকে, দেখে প্রজেক্টটা কন্টিনিউয়াস দ্রুত শেষ হয়। এখানে আপনি একটা পার্টকে কমপ্লিট করে দেন আরেকটা পার্টে আসছি, সো আমাদের টোটাল লেন্থি ডেলিভারি টাইম হয়ে যাচ্ছে। এন্ড মিনিমাম স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, স্টেক হোল্ডারদের ইনভলভমেন্টটা মিনিমাম থাকে, মানে তারা টাইম টু টাইম এটাকে দেখে তাদের পরামর্শ দিতে পারছে না, আমি টোটাল প্রজেক্টটাকে কমপ্লিট করে দেন আমি স্টেক হোল্ডারকে ডেলিভারি করব। সো এখানে মিনিমাম স্টেক হোল্ডারের ইনভলভমেন্টটা থাকে। when this model when to use this model, কখন আমরা এই মডেল ইউজ করব? প্রজেক্ট উইথ ওয়েল ডিফাইন্ড রিকোয়ারমেন্ট যেখানে ওয়েল ডিফাইন্ড আছে সেরকম ক্ষেত্রে করতে পারবো। প্রজেক্ট দ্যাট হ্যাভ লো রিস্ক অফ চেঞ্জের কম হবে সেরকম জায়গায়, এবং সিম্পল প্রজেক্ট এই সব ক্ষেত্রে আমরা এই মডেল ইউজ করতে পারবো। টাইপ অফ সফটওয়্যার দ্যাট ফিট দিস মডেল, কোন কোন সফটওয়্যারের ক্ষেত্রে এই মডেলটা ফিট করবে? দেখেন এমবেডেড সিস্টেম, সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেম, এই সব ক্ষেত্রে আমরা হচ্ছে এইটাকে ওয়াটারফল মডেলটাকে ইউজ করা সাজেস্ট করা হয়েছে। থার্ড ওয়ানে আমরা বলছিলাম স্পাইরাল মডেল, যেটাকে আমরা বলছি ব্যালেন্সিং রিস্ক এন্ড প্রোগ্রেস। রিস্ক এবং প্রোগ্রেসটাকে ব্যালেন্স করে যে মডেলটা করা সেটাকে আমরা বলছি স্পাইরাল মডেল। একটু আমরা স্পাইরাল মডেলের পিকচারটাকে নিয়ে আসি, ঠিক আছে।
তো দেখেন যে স্পাইরাল মডেল আপনারা বুঝতেই পারছেন যে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের, এইখান থেকে সার্কেল শুরু হয়ে এইভাবে সার্কেল রোটেট করছে, মানে সার্কেল এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে, স্পাইরালি ঘুরছে। অনেকটা আপনারা বলতে পারেন যে এটা তো ইটারেটিভ মডেলের মতোই কাছাকাছি হয়ে গেল, ইটারেটিভ মডেলের মতো কাছাকাছি, বাট পুরো জিনিসটা দেখলে বুঝবেন যে এটার মধ্যে ওইখান থেকে কিছুটা ডিফারেন্স আছে। দেখেন যে দিস ইজ এ রিস্ক ড্রাইভেন সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল এন্ড ইচ টার্ন অফ দ্য স্পাইরাল, প্রত্যেকটা টার্নে কি আছে, ইউ ডিসাইড হোয়াট টু ডু নেক্সট বেসড অন রিস্ক, এক্সপেরিয়েন্স এন্ড গোলস। মানে আপনার কি কি রিস্ক আছে, আপনার এক্সপেরিয়েন্স এবং আপনার গোল বা আপনার টার্গেট, এইটার উপরে বেস করে আপনি কি ডিসাইড করছেন। and it's a mix of other methods like waterfall and iterative. ইটারেটিভ মডেলে যেটা ছিল ওইটা এবং ওয়াটারফল, এই দুইটার মিক্স আপ করে আমাদের এই স্পাইরাল মডেলটা আসছে। ফার্দারমোর দিস মডেল ইজ ইটারেটিভ allowing phases to repeat as needed, ফেজগুলিকে রিপিট হতে থাকে যতক্ষণ, এবং দ্য স্পাইরাল মডেল ইজ ক্যারিড আউট উইথ দ্য ফলোইং স্টেপ। ফার্স্টে দেখেন এটাকে একটা প্ল্যানিং স্টেপে আছে, আইডেন্টিফাইং দ্য অবজেক্টিভ, কনস্ট্রেন্টস এন্ড অল্টারনেটিভস। ফার্স্টে আমরা প্ল্যানিং ফেজে থাকবো, প্ল্যানিং থেকে দেন আসছে রিস্ক অ্যানালাইসিসে। রিস্ক অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে অ্যাসেসেস এন্ড অ্যানালাইজ দ্য পটেনশিয়াল রিস্ক যা যা আছে। দেন ইঞ্জিনিয়ারিং, ডেভেলপ এন্ড টেস্ট দ্য প্রোটোটাইপ, প্রোটোটাইপটাকে আপনি ডেভেলপ করবেন এবং টেস্ট করবেন এখানে। তারপর কনস্ট্রাকশন এন্ড রিলিজ, ডেভেলপ এন্ড রিলিজ দ্য ফাইনাল সফটওয়্যার ভার্সন। কাস্টমার ইভ্যালুয়েশন, এখানে আমরা গ্যাদার করব ফিডব্যাক ফ্রম দ্য ইউজার এন্ড স্টেক হোল্ডার, সেটার উপর আমরা ওই তাদের ফিডব্যাক অনুযায়ী আমরা ইভ্যালুয়েট করব। এবং প্ল্যান নেক্সট ফেজ, এই সব কিছু করার পরে আমরা পরের ফেজে কি করব, মানে পরের স্পাইরালের মধ্যে কি আসবে সেই প্ল্যানটুকুকে করব। প্ল্যান দ্য নেক্সট প্রজেক্ট ফেজ বেসড অন দ্য ফিডব্যাক। দেখেন যে এই স্পাইরালের মধ্যে প্রথমের মধ্যে আছে রিকোয়ারমেন্টস প্ল্যান, একটু ছবিটাই থাকি। দেখেন যে এখানে রিকোয়ারমেন্টস প্ল্যান থেকে শুরু করা হচ্ছে। এখান থেকে ফার্স্টে আমরা রিস্ক অ্যানালাইসিস, আমাদের প্রজেক্টের কি কি রিস্ক আছে সেই রিস্ক অ্যানালাইসিস আমরা এই ক্লাসটার মধ্যে যেখানে জাস্ট টাইপস গুলিকে ডিসকাস করেছি, এখানেও একটা স্পাইরাল মডেল দেওয়া আছে যেটা আরেকটু হচ্ছে আপনার কম ডেসক্রিপটিভ, মানে এটা কাছাকাছি টাইপেরই মডেল, স্পাইরাল টু স্পাইরালি, বাট এটার মধ্যে আরেকটু ডিটেইলসে দেওয়া আছে, এটা একটু হচ্ছে শর্টে দেওয়া আছে। তো দেখেন রিস্ক অ্যানালাইসিসের পরে এটা প্রোটোটাইপ 1 সার্কেলের মধ্যে চলছে, তারপরে এটা রিকোয়ারমেন্টস নিয়ে কাজ করবে এবং তার মধ্যে ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন আসে। তারপরে এটা ডেভেলপমেন্ট প্ল্যান করবে, ডেভেলপমেন্ট প্ল্যান করার পরে এটা সেকেন্ড ফেজে এসে প্রোগ্রেস হবে। প্রোগ্রেসের সেকেন্ড ফেজে যখন আবার নাম্বার 2 তে আইডেন্টিফাই রিসলভ দ্য রিস্ক, এটার মধ্যে সেকেন্ড প্রোটোটাইপে এসে আবার রিস্ক অ্যানালাইসিস করছে, করার পরে এটার একটা ড্রাফট হবে, দেওয়ার পরে সেটা আবার দেখেন এটা রিস্ক অ্যানালাইসিস করার পরে এটা একদম ফার্স্ট ফেজে রিস্ক অ্যানালাইসিস গেছে, সেকেন্ড ফেজে রিস্ক অ্যানালাইসিস করবে এবং এটা ড্রাফটের পরে এটা আবার ভ্যালিডেশন ভেরিফিকেশন করে টেস্টিং করা হবে, টেস্ট প্ল্যান করা হবে এবং টেস্টিং করা হবে। এখানে দেখেন যে প্ল্যান দা নেক্সট ইটারেশন, পরবর্তী ইটারেশনের প্ল্যানটা, মানে এটা তো ফোর্থ স্টেজ, চারটা স্টেজ, তো ফোর্থ স্টেজে এসে এটা আবার কি হচ্ছে পরবর্তী ইটারেশনে, পরবর্তী স্পাইরালে কি প্ল্যান করব, মানে কি করব সেইটার আমরা প্ল্যান করছি। সেই প্ল্যান করে এসে এখানে আবার রিস্ক অ্যানালাইসিস করছি, আমরা সেকেন্ড ফেজে এসে রিস্ক অ্যানালাইসিস করছি এবং এখানে অপারেশন প্রোটোটাইপে এখানে ডিটেইল ডিজাইন, কোডিং, ইন্টিগ্রেশন, টেস্ট, ইমপ্লিমেন্টেশন এটসেট্রা হবে এবং ফাইনালি এসে এটাকে রিলিজ করব। এই সার্কেলটা এখানে 3 বার ঘুরছে, আমার সফটওয়্যারে 2 বারও ঘুরতে পারে, 5 বারও ঘুরতে পারে, ডিপেন্ডস অন আওয়ার সাইজ এন্ড আওয়ার হচ্ছে প্রত্যেকটা ফেজে আমরা কতটুকু প্রোগ্রেস করে নেক্সট ফেজে যেতে পারছি। যদি কোনো ফেজে অ্যানালাইসিসে কোনো আমাদের ভুল থাকে তাহলে সেই অ্যানালাইসিসটাকে আবার কারেকশন করে নেক্সট ফেজে আবার ওটাকে ইটারেট করতে হয়। তো দেখেন এটার কিছু সুবিধা অসুবিধার কথা খুব সংক্ষেপে আমরা বলছি। সুবিধাগুলি হচ্ছে আইডিয়াল ফর হাই রিস্ক প্রজেক্ট উইথ চেঞ্জিং রিকোয়ারমেন্ট, যেটি ইটারেটিভের ক্ষেত্রে ছিল ওইটাও ইটারেটিভের মতো আপনার আইডিয়াল ফর হাই রিস্ক প্রজেক্ট উইথ চেঞ্জিং রিকোয়ারমেন্ট এবং এনেবল আর্লি ফিডব্যাক ফ্রম ইউজার এন্ড স্টেক হোল্ডার। যে সুবিধাগুলি আপনারা ইটারেটিভের মধ্যেও শুনেছেন ওই সেমটা, খালি আমরা পয়েন্টসগুলিকে একটু খেয়াল রাখবো যে এই দুইটা জায়গায় একই বিষয় আসছে। এন্ড কনসের মধ্যে ইট ইজ মোর কমপ্লেক্স, maybe more complex to manage than the waterfall model. Waterfall model এর চেয়ে ম্যানেজ করা একটা কঠিন and delay may occur if requirement is unclear. রিকোয়ারমেন্ট যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের কি হচ্ছে ডিলে হতে পারে, ডিলে may occur। কখন ইউজ করব আমরা? রিস্কি এন্ড কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে, যেসব প্রজেক্টগুলি রিস্কি এবং কমপ্লেক্স যেসব প্রজেক্ট সেখানে আমরা ইউজ করব। and project with changing requirements,
টাইপ অফ সফটওয়্যার ডিফেন্স সিস্টেম, অ্যারোস্পেস সিস্টেম, মেডিকেল সিস্টেম, টেলিকমিউনিকেশন সিস্টেম, এই ধরনের সিস্টেমগুলিতে সাধারণভাবে একটু কমপ্লেক্স থাকে এবং এখানে লজিক অনেক বেশি ইউজ করতে হয় এবং এটার ভিতরে ফাংশনালিটি ফিচার্স এইগুলিকেও কন্টিনিউয়াস চেঞ্জ হতে পারে, রিকোয়ারমেন্টগুলি চেঞ্জ হতে পারে। সো এইসব ক্ষেত্রে এবং আমরা হচ্ছে এই টাইপের মডেলটাকে ইউজ করতে পারি আর কি। তারপরে হচ্ছে ভি শেপ মডেল, যেটাকে আমরা বলছি স্ট্রাকচারড এন্ড প্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যায় এবং যার একটা স্ট্রাকচার দেওয়া যায়। এরকম ভি মডেল অ্যাডপ্টস দ্য স্ট্রাকচারড অ্যাপ্রোচ টু সফটওয়্যার ডেভেলপমেন্ট and depicted by a V-shaped diagram। একটা V শেপের মতো ডায়াগ্রামের মধ্যে সকল স্টেপস গুলি আছে, এইজন্য এটাকে আমরা বলছি V শেপ ডায়াগ্রাম, V শেপ মডেল। তো in this model you start at the top of the V and move down until coding। আপনি দেখেন যে লেফট সাইডে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস টপ থেকে শুরু করবে করে আনটিল কোডিং পর্যন্ত এটা যাবে এবং দেন ইউ টার্ন আপওয়ার্ড ফ্রম দ্য ভি শেপ এবং দেন আপনি এবার কোডিং থেকে আবার আপওয়ার্ডের দিকে যাবেন, ফোকাসিং অন দ্য টেস্টিং এন্ড ভ্যালিডেশন। টেস্টিং এবং ভ্যালিডেশনকে ফোকাস করে, মানে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ধাপে ধাপে স্টেপগুলি পার করবেন। সেই ধাপগুলি ছিল সিস্টেম ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, মডিউল ডিজাইন, এইগুলি সব ডিজাইন করে দেন কোডিং এ আসবেন। কোডিং করার পরে আপনি ইউনিট টেস্টিং করবেন, মানে প্রত্যেকটা ছোট ছোট পার্টকে আলাদা টেস্টিং করা হচ্ছে ইউনিট টেস্টিং। দেন ইন্টিগ্রেশন টেস্টিং এ যাবেন, এগুলি ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে আপনি ওই ছোট ছোট মডিউলগুলিকে মানে ইউনিটগুলিকে আবার ইন্টিগ্রেট করে একত্রিত করে আবার টেস্ট করবেন যে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা ঠিক আছে ভালোমতো কাজ করছে, এবার ওগুলিকে একত্রিত করলে কাজ করে কিনা সেই টেস্টিংটা করা হয় ইন্টিগ্রেশনে। দেন সিস্টেম টেস্টিং, আমরা আমাদের স্পেসিফাইড সিস্টেমের মধ্যে ওটাকে রান করে দেন টেস্টিং করব। এন্ড দেন অ্যাকসেপ্টেন্স টেস্টিং, মানে হচ্ছে ইউজার যা যা রিকোয়ারমেন্ট ছিল সেই সকল রিকোয়ারমেন্টস ফুলফিল করে এটাকে অ্যাকসেপ্ট হচ্ছে কিনা সেই অ্যাকসেপ্টেন্স টেস্টিংও করা হবে। তো এইটা হচ্ছে একটা ভি শেপ মডেলে আসে, যার মধ্যে হচ্ছে ভি মডেল ফলো দ্য স্টেপস বিলো। নিচে যে স্টেপসগুলি আছে দেখেন, ফার্স্টে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবেন, থরলি গ্যাদার এন্ড অ্যানালাইজ দ্য সফটওয়্যার রিকোয়ারমেন্ট। এসে যাচ্ছে এটা আপনার খেয়াল করেন যে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো আছে, বাট আপনাকে পয়েন্টসগুলিকে একটু খেয়াল রাখতে হবে। মানে যখন দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কোর্স, মানে আপনারা মনে করেন যে এইটা আমরা শুরুর দিকে যে চ্যাপ্টার করছি এখান থেকে আপনার একটা কোশ্চেন অবশ্যই থাকবে। একটা কোশ্চেন মানে ওয়ান সেট অফ কোশ্চেন, একটা সেট অফ কোশ্চেন এই যে ডিফারেন্ট টাইপ অফ মডেলস এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেসিক্স বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার যে মধ্যে যা যা আছে এগুলিকে আমরা একটু ভালো করে ফোকাস করে দেখব। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস গেল, এরপর সিস্টেম ডিজাইন করবেন, ডিজাইন দ্য সফটওয়্যার সিস্টেমস আর্কিটেকচার এন্ড কম্পোনেন্টস, এটা ডিজাইন হয়ে যাবে। তারপর আর্কিটেকচারাল ডিজাইন, ব্রেক ডাউন দ্য সিস্টেম ডিজাইন ইনটু 7 মডিউলস এন্ড ডেভেলপ প্ল্যানস ফর ইচ ওয়ান। 7টা মডিউলে ভাগ করছি আমরা এবং সেটাকে ওয়ান বাই ওয়ান এটাকে ডেভেলপ করছি। তারপর মডিউল ডিজাইন, ক্রিয়েট ডিটেইল ডিজাইন ফর ইন্ডিভিজুয়াল মডিউল কম্পোনেন্টস। দেন কোডিং করব, দেন ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং এ যেটা বলছিলাম যে টেস্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস টু এনশিওর দ্যাট দে মিট অল রিকোয়ারমেন্টস। দেন ইন্টিগ্রেশন টেস্টিং এ আসবে, টেস্ট দ্য ইন্টিগ্রেটেড সফটওয়্যার সিস্টেম টু এনশিওর অল কম্পোনেন্টস ওয়ার্ক টুগেদার কারেক্টলি, একসাথে সবগুলি নিয়ে কাজ করছে কিনা, প্রত্যেকটা পার্ট একসাথে হওয়ার পরে কাজ করছে কিনা সেটা করব। দেন সিস্টেম টেস্টিং, এনশিওর দ্য কমপ্লিট সফটওয়্যার সিস্টেম মিটস দ্য রিকোয়ারমেন্ট এন্ড ইট ইজ ডিফেক্ট ফ্রি। আর লাস্টে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, টেস্ট দ্য সফটওয়্যার উইথ ইউজার্স টু এনশিওর ইট ফুলফিলস देयर নিড। যেরকমটা একটু আগেই বললাম যে আপনার ইউজারের অ্যাকসেপ্টেন্সে 100% আসতে হবে, মানে ইউজার চেয়েছে যেরকম ঠিক সেরকমটাই হয়েছে কিনা সেই টেস্টিংটাও আমরা ফাইনালি করব, ইউজারের রিকোয়ারমেন্ট যেন 100% ফুলফিল হয়। এটা সুবিধা কি, ইজি টু ট্র্যাক প্রোগ্রেস এন্ড এনশিওর দ্যাট দ্য প্রজেক্ট স্টেজ অন বাজেট। প্রোগ্রেসটাকে ইজি ট্র্যাক করা যায় এবং এনশিওর করা যায় যে এটা বাজেটের মধ্যে আছে কিনা, আমার বাজেটের থেকে কতটুকু স্পেন্ড হয়েছে। কারণ আপনি এটার পাশে কস্ট অ্যানালাইসিস করবেন যখন, তখন দেখবেন যে আপনি এই প্রজেক্টের প্রত্যেকটা ফেজের জন্য আপনার একটা পার্সেন্টেজ অফ কস্ট, যেটা শুরুতে আপনি প্ল্যানিং করবেন যে আমার এই স্টেপের জন্য আমার টোটাল টাকা 10% টাকা খরচ করব, সেখানে যদি 10 এর জায়গায় 15% খরচ হয়ে যায় তখনই আমাকে সতর্ক হতে হবে যে না আমার খরচ হয়ে যাচ্ছে বেশি, আমার ওই ফেজে খরচ কমাতে হবে। নেক্সট ফেজের খরচকে আবার ওইটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, কারণ আপনার টোটাল বাজেট দেওয়া আছে মনে করেন 100 টাকা,
তো এই 100 টাকা বাজেটের মধ্যে তো আপনাকে সফটওয়্যারটাকে কমপ্লিট করতে হবে। এখন আপনি চিন্তা করছেন যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের জন্য আমি 10 টাকা খরচ করব, তো সেখানে যদি ওই টাইম মানে খরচটা বেড়ে যায় কখন, যখন আমার টাইম লেন্থটাও বেড়ে যায়। কারণ আমার তো টাইম লেন্থের সাথে ম্যান পাওয়ার রিলেটেড, তাই না? আমি আমার ম্যান পাওয়ার রিলেটেড মানে আমি একটা লোককে দিয়ে 5 দিনে যে কাজটা করাবো সেই কাজটা যদি 7 দিন লেগে যায়, তাহলে আমার ওই লোকটাকে 7 দিনের ওইটার জন্য পে করা লাগছে, খরচটা এখানে বেড়ে যাচ্ছে। এছাড়া খরচ বাড়ার আরো কিছু আমাদের কস্ট অ্যানালাইসিস যখন করব তখন দেখবেন যে খরচ কম বেশি হওয়ার অনেকগুলি প্যারামিটার আছে। এনিওয়ে, এরপরে হচ্ছে প্রমোটস ট্রেসেবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা ট্রেসেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটিকে প্রমোট করছে। কনসের মধ্যে আছে ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, এখানে ফ্লেক্সিবিলিটি একটু কম, এবং লেন্থি ডেলিভারি টাইমটা কম্পারেটিভলি লেন্থি। কোথায় ইউজ করব? প্রজেক্ট উইথ লো রিস্ক অফ চেঞ্জ। এখানেও যেই সব প্রজেক্টে রিস্ক অফ চেঞ্জ কম অনেক, সেসব ক্ষেত্রে আপনারা এই ভি মডেলটাকে আমরা ইউজ করতে পারি। কি কি টাইপের সফটওয়্যার? ওই যে বললাম লো রিস্ক যেখানে ছিল সেসব জায়গায় যে টাইপের সফটওয়্যারগুলি চলে, আপনার একটা হচ্ছে হাই রিস্ক সফটওয়্যার কোনগুলি আর লো রিস্ক সফটওয়্যার কোনগুলি ডেভেলপমেন্ট ফেজে, সেইটাকে আলাদা করে ফেলবেন। তাহলে আপনাদের এই আলাদা আলাদা মডেলের ক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের ভি মডেল এটা তো আমাদের বলছিল যে এটা হচ্ছে লো রিস্ক অফ চেঞ্জ, হ্যাঁ, তাহলে সেই রকম প্রজেক্ট কোনগুলি সেই রকম প্রজেক্টের নামগুলি লিস্টেড করে দিলেই হলো। অ্যাজ লাইক এমবেডেড সিস্টেম, সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, গভর্নমেন্ট এন্ড ফিনান্সিয়াল সিস্টেম। তারপর আসছে অ্যাজাইল সিস্টেম, যেটাকে আমরা বলছি কোলাবোরেটিভ এন্ড অ্যাডাপটিভ। অ্যাজাইল encompasses more than a single model or method. Instead, it's a way to build a software that is flexible and adaptable to change. যেটা ফ্লেক্সিবল এবং এটা একটা মডেল না, এটা একাধিক মডেলকে একসাথে করে হতে পারে, এবং এরকম একটা সফটওয়্যার বিল্ড করবে যেটা হচ্ছে আপনাদের ফ্লেক্সিবল এবং অ্যাডাপ্টেবল হবে টু চেঞ্জ, মানে পরিবর্তন করা খুব সহজেই যেন এটাকে পরিবর্তন করা যায় এবং অ্যাডাপ্ট করা যায়। It is based on the principles outlined on the Agile Manifesto. Developers using Agile usually work in the short cycle called sprint and get feedback from the user early and often. মানে অল্প কাজ করে ইউজার থেকে ওটা ফিডব্যাক নিয়ে দেন আমি নেক্সট ফেজে আগাচ্ছি। It helps to ensure that the software meets the needs of people who are going to use it. And the Agile model follows this principle. Iterative মানে Agile মডেলের মধ্যে মিক্স অফ, আমরা তো বলছিলাম যে মিক্স অফ সাম আদার প্রিন্সিপালস, যার মধ্যে আছে যে Agile model follow these principles. Iterative, break the project into small cycle and deliver working software early and often. Then collaborative, work closely with the user and stakeholder to understand, যেহেতু আমরা অল্প অল্প পার্ট ইউজার এন্ড স্টেকহোল্ডারকে দিচ্ছি, তাদের ফিডব্যাক নিচ্ছি এন্ড দেন তারপর আবার আমরা সামনের দিকে প্রোগ্রেস করছি। সো এটা কোলাবোরেশন ওয়ার্ক হচ্ছে। কোলাবোরেশন ওয়ার্ক মানে হচ্ছে টুগেদার ওয়ার্ক। তো এখানে ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য ইউজার এন্ড স্টেকহোল্ডার টু আন্ডারস্ট্যান্ড देयर নিডস এন্ড গেট ফিডব্যাক। অ্যাডাপটিভ, be open to change and adapt the plan accordingly, and continuous feedback, get feedback from the user and stakeholder through the development process. সুবিধাগুলি হচ্ছে helps software product stay aligned with the changing market need. ধরেন একটা সফটওয়্যার, একটা লার্জ সফটওয়্যার করতে করতে আমার 2 বছর 3 বছর সময় লেগে গেল। এই 2-3 বছরের মধ্যে মার্কেট নিডটাও চেঞ্জ হতে পারে। সো মার্কেটের নিড মাথায় রেখে আমার যখন থেকে আমি আবার চেঞ্জ করতে পারছি তখন থেকে ওটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। তো helps software products stay aligned with changing market needs, well suited for risk management and customer centric, so you are building something that people actually want. যেহেতু কাস্টমারের স্যাটিসফ্যাকশন এন্ড কমেন্টস কে নিয়েই আমি সামনের ফেজে কাজ করব, সো আমাদের পিপলের অ্যাকচুয়ালি কি চাচ্ছে সেইটাকে নিয়ে আমরা কাজ করতে পারি এখানে। অসুবিধাগুলির মধ্যে দেখেন কনসে আছে এস্টিমেটিং project timeline and budget is challenging and require skill and self-organized team. এর জন্য স্কিল এবং সেলফ অর্গানাইজিং টিম প্রয়োজন। কখন ইউজ করব? ফ্লেক্সিবল প্রজেক্ট উইথ চেঞ্জিং রিকোয়ারমেন্ট এন্ড প্রজেক্ট রিকোয়ার্স ফিডব্যাক আর্লি। যেই সব প্রজেক্টে আর্লি ফিডব্যাক দরকার, যে কাস্টমার স্যাটিসফ্যাকশন কিনা বা কাস্টমার এরকম করেছি এটা চাচ্ছে কিনা বা এতে হচ্ছে কিনা,
কাস্টমার রিকোয়ারমেন্ট গুলিকে নিয়ে যেখানে কাজ করা যায় সেই রকম প্রজেক্টগুলিতে কাজ করা যাবে। দ্যাট ইজ প্রজেক্ট রিকোয়ার্স ফিডব্যাক আর্লি। কি কি টাইপের সফটওয়্যার, মনে করুন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, গেমস, স্টার্টআপ প্রজেক্ট, এইসব ক্ষেত্রে। সাম পপুলার অ্যাজাইল বেসড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মডেলের মধ্যে এখানে বলা হচ্ছে যে দেখেন অ্যাজাইল তো খুব পপুলার এখনকার দিনে। অ্যাজাইল বেসড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মডেলের মধ্যে এই নিচের এইগুলি হচ্ছে কিছু পপুলার আছে। কানবান, ক্যানবান হচ্ছে ইজ অ্যান অ্যাজাইল মেথড এমফাসাইজিং ভিজুয়ালাইজেশন এন্ড ওয়ার্ক প্রসেস লিমিট। ডেভেলপার টিম use Kanban board to track work as it progresses through difficult stages. তারপর আছে Scrum, তারপর আছে এক্সট্রিম প্রোগ্রামিং যাকে সংক্ষেপে এক্সপি বলা হচ্ছে। দেখেন এই তিনটা যে এই টুলস আছে, এই টুলস গুলি দেখেন অ্যাজাইল মেথডের মধ্যে খুব পপুলার, এজন্য তিনটা টুলসকে এখানে নাম দেওয়া হয়েছে। এই তিনটা টুলকে আমরা চাইলে একটু ডিটেইলসে দেখতে পারি। এখানে আমার ক্লাস নোটে নাই, বাট একটু ডিটেইলসে দেখতে পারি। আর লাস্ট ফর টুডেস টপিক এখানে আছে টিপস ফর চুজিং সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল। কিছু টিপস আপনাকে ফাইনালি শেয়ার করা হয়েছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল আপনি তো চুজ করবেন, সেখানে আপনাকে কোন ক্ষেত্রে কোন মডেল চুজ করবেন, এবং 5টা মডেলের কথা আজকে আলোচনা করা হয়েছে। 5টা মডেলের কোনটার কি সুবিধা অসুবিধা আছে সেগুলি বলার পরেও আপনাকে আরো কিছু টিপস দেওয়া হচ্ছে, যেমন ইভালুয়েট প্রজেক্টস ক্যারেক্টারিস্টিক, diagnose a software development strategy by considering the software characteristics such as size, complexity, and likelihood of requirement changes. Choose a software development model that fits your project need. For example, if you require your requirement are not fixed at place, choose a model like Scrum which allows you to make change quickly. Then step 2 হচ্ছে consider your team's proficiency. আপনার টিমের প্রফিসিয়েন্সিটাকে কনসিডার করবেন। ইভালুয়েট your development team's skill set and experience. আপনার ডেভেলপমেন্ট যে টিম আপনার আছে তার স্কিল সেট এবং এক্সপেরিয়েন্সটাকে আপনি ফার্স্ট ইভালুয়েট করতে হবে, নির্ণয় করতে হবে। Since some model require specific expertise, যদিও কিছু কিছু মডেলে স্পেসিফিক এক্সপার্টাইজ দরকার, ensure your team is skilled or prepared for training. আপনাকে এনশিওর করতে হবে আপনার টিম ওই স্কিলটা তার আছে কিনা, অথবা ওই ধরনের ট্রেনিং নিতে সে প্রস্তুত আছে কিনা। যদি স্কিলটা তার নাও থাকে তাকে আমরা ওই ধরনের ট্রেনিং দিব, এবং সেই ট্রেনিংটা নেওয়ার জন্য সে প্রিপেয়ার আছে কিনা। কারণ দেখবেন যে অনেকে আছে আমি যা পারি তাই করবো, আমি নতুন করে শিখবো না। তো ওই রকম থাকলে হবে না আর কি। আপনি হয় আপনাকে এই পারতে হবে, আর যদি না পারেন তাহলে আপনাকে ট্রেনিং দেওয়া হবে, সেই ট্রেনিং আপনাকে নিতে হবে। দেন 3 নম্বর হচ্ছে লার্ন ফ্রম আদার্স, অন্যদের থেকে শেখার টেন্ডেন্সি। Connect with team that have prior experience using different software development model. ওইরকম একটা টিমের সাথে কানেক্ট হতে হবে যাদের প্রিভিয়াসলি সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল নিয়ে কাজ করার এক্সপেরিয়েন্স আছে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, and explore what was effective and what posed challenge in their experience. তারপর হচ্ছে ডু পাইলট টেস্টিং। পাইলট টেস্টিং করতে বলা হচ্ছে টেস্ট এ নিউ মডেল অন এ স্মল স্কেল প্রজেক্ট বিফোর ইমপ্লিমেন্টিং অন এ লার্জ ওয়ান। বড় প্রজেক্ট করে আপনি টেস্টিং করার আগে স্মল পাইলট প্রজেক্টকে আপনি টেস্টিং করেন। দিস ট্রায়াল রান অ্যালাউস, দিস ট্রায়াল রান মানে এই ট্রায়াল রানটা আপনাকে পাইলট প্রজেক্ট রান করা বা ট্রায়াল রান করাটা অ্যালাউস ইউ টু অ্যাসেস দ্য সুইটেবিলিটি ফর ইয়োর টিম অ্যান্ড প্রজেক্ট। 4 নম্বর হচ্ছে এমব্রেস ফ্লেক্সিবিলিটি। 5 নম্বর হচ্ছে এমব্রেস ফ্লেক্সিবিলিটি। বি ওপেন টু চেঞ্জিং ইয়োর চুজেন মডেল with circumstances demanding. The ideal model is one that align with your project specification requirement, even if it differs from your initial choice. আপনার প্রজেক্ট স্পেসিফিকেশন রিকোয়ারমেন্টের সাথে বেস করে যদি আপনার ইনিশিয়াল যে চয়েসটা করেছিলেন মডেলের সেটা যদি চেঞ্জও করা লাগে সেটা আমাদের চেঞ্জ করতে হবে। And foster clear communication, ensure that your team and stakeholder comprehend the selected model and the rationale behind the selection. Effective communication helps prevent misunderstanding and issues. Effective communication আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং এই রিলেটেড বিভিন্ন ইস্যু থেকে আমাদেরকে স্কিপ করতে সহায়তা করবে।
তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? আমরা টেকঅ্যাওয়েতে দেওয়া আছে যে আমরা হোয়াট ইউ লার্ন ফ্রম দিস নোট থেকে আমরা শিখলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল আর লাইক রোড ম্যাপস। সফটওয়্যার ডেভেলপমেন্টের যে মডেলগুলি আছে এটা রোড ম্যাপের মতোই গাইডিং টিম টু বিল্ড সফটওয়্যার। হিয়ার আর দ্য মডেলস উই হ্যাভ লার্ন ইন দিস আর্টিকেল। ইটারেটিভ মডেল শিখলেন আপনারা, যেটা ছিল ফ্লেক্সিবল, সুইটেবল এন্ড ফর চেঞ্জিং প্রজেক্ট। তারপর ওয়াটারফল দেখলেন, যেটা ছিল স্ট্রাকচার্ড ফর ক্লিয়ার কাট প্রজেক্ট। স্পাইরাল ছিল, যেটা আইডিয়াল ফর হাই রিস্ক প্রজেক্ট উইথ ইভলভিং নিডস। ভি মডেল, যেটা সুইটেবল ফর প্রজেক্ট উইথ স্টেবল রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে না, এরকম স্টেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ভি মডেল ইউজ করছিলাম। আর ফিফথ ওয়ান বা অ্যাজাইল ছিল ফ্লেক্সিবল এন্ড কাস্টমার ফোকাসড, অ্যাডাপ্টস টু চেঞ্জ নিডেড বাট এস্টিমেটিং টাইম এন্ড কস্টলি ইজ ট্রিকি এন্ড ইট রিকোয়ার্স স্কিল টিম। অ্যাজাইলের জন্য আমাদেরকে স্কিল টিমের কথা বলা হয়েছে আর কি। তো বেসিক্যালি এতটুকুই আজকে থাক। আমরা নেক্সটের ক্লাসে এই মডেলসগুলি যেগুলি আপনারা পড়লেন, এই 5 রকম মডেল, এছাড়া আরেকটা মডেল আছে দ্যাট ইজ দ্য বিগ ব্যাং মডেল, দ্য লাস্ট ওয়ান ইন দিস নোট। এইটুকু বলে শেষ করি। বাকি মডেলসগুলিতে আমরা মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা করলাম, যেটা আমাদের নোট নাম্বার 2 তে ছিল না, এটা আমাদের নোট নাম্বার 2 এর মধ্যে এসডিএলসি মডেল যেটা আলোচনা করছে। এর মধ্যে আরেকটা লাস্ট ওয়ান মডেল আছে, যেটা হচ্ছে বিগ ব্যাং মডেল। বিগ ব্যাং মডেলটা হচ্ছে দিস মডেল ইজ দ্য সিম্পলেস্ট মডেল ইন ইটস ফর্ম, মানে যত মডেল আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটা বিগ ব্যাং মডেল। বিগ ব্যাং মানে তো জানেন বিগ ব্যাং মানে ব্যাং হয়েছে, বাস্ট হয়েছে এবং সবকিছু তৈরি হয়েছে। বড় একটা সলিড একটা কিছু ছিল, ওইটা ভেঙে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। বিগ ব্যাং। আচ্ছা, ইট রিকোয়ার্স লিটল প্ল্যানিং। এটা সবচেয়ে সহজ বলা হচ্ছে, যতগুলি মডেল এতক্ষণে শুনেছেন আগের 5টা এবং এইটা মিলে এই 6টার মধ্যে সবচেয়ে সহজ এটা। and it requires little planning, খুব অল্প প্ল্যানিং দরকার, lots of programming and lots of fun, অনেক প্রোগ্রামিং লাগবে, অনেক ফান্ড লাগবে এই ক্ষেত্রে। and this model is conceptualized around the big bang model thank you আচ্ছা, around the big bang model of big bang of universe, মানে ইউনিভার্সের বিগ ব্যাং এর সাথে কম্পেয়ার করার কথা বলা হচ্ছে। as scientists say that after big bang lots of galaxies, planets and stars evolved just as an event. Likewise, if we put together lots of programming and fund, আমরা অনেক প্রোগ্রামিং অনেক ফান্ড এক জায়গায় দিলাম, সেরকম ভাবে you may achieve the best product. আপনি অনেক ফান্ড দেন, অনেক প্রোগ্রামারকে দিয়ে, অনেক সময় দিয়ে একটা কাজ করেন, তাহলে তো একটা ভালো প্রোডাক্ট আসবেই। কিন্তু কম্পারেটিভলি অন্যান্য মডেলে কাজ করলে যে পরিমাণ কস্টিং এবং ম্যান পাওয়ার বা প্রোগ্রামিং, ম্যান পাওয়ারটাকে এখানে প্রোগ্রামিং বলা হচ্ছে, তার চেয়ে এখানে অনেক বেশি প্রয়োজন হচ্ছে। For this model, very small amount of planning is required. It does not follow any process. কোন প্রসেসে ফলো করে না, or at times the customer is not sure about the requirement, এবং কাস্টমার যখন শিওর থাকে না যে আমরা আসলে কি চাই, এটা যখন শিওর থাকে না and future needs, so the input requirement is arbitrarily, and this model is not suitable for large software project but good one for learning and experimenting. মানে বড় প্রজেক্টের জন্য এটা মোটেই সুইটেবল না, বাট এটা হচ্ছে লার্নিং এবং এক্সপেরিমেন্ট, শেখার এবং এক্সপেরিমেন্ট করার জন্য এটা সুইটেবল। তো কমপ্লিট ক্লোজ করে দাও, স্টপ করে দাও।